জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার বিচার কাজ শেষ হচ্ছে আজ। রায়ের তারিখ দেবেন ট্রাইব্যুনাল। সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রত্যাশা প্রসিকিউশনের। এইচএসসিতে পাশের হার কম হওয়ায় উচ্চশিক্ষা এবার ফাঁকা থাকবে প্রায় 11 লাখ আসন। শিক্ষার্থী সংকটে পড়বে বহু প্রতিষ্ঠান। আসন পুনর্বিন্যাসের পরামর্শ শিক্ষাবিদদের। বিমানবন্দর ও পোশাক কারখানায় আগুনে আন্তর্জাতিকভাবে নেতিবাচক প্রভাবের আশঙ্কা। প্রতিষ্ঠানগুলোতে বিজিএমইএর সতর্কতা, গোয়েন্দা নজরদারি, মনিটরিংয়ে ফায়ার সার্ভিস। কৌশলে ভাড়া ফাঁকি দিয়ে মেট্রো রেলে চড়ছে সংঘবদ্ধ চক্র। এক মাসেই বিনা ভাড়ায় 5 লাখ টাকার ভ্রমণ। উদ্দেশ্য ছাড়া স্টেশনে ঢুকলে 100 টাকা জরিমানা, বিপাকে সাধারণ যাত্রী। এবং সাবলেট থেকে কৌশলে শিশু অপহরণ, আবাসিক হোটেলে আটকে রেখে মুক্তিপণ দাবি, না দিলে হত্যার হুমকি। অপহরণকারী দম্পতিকে জিজ্ঞাসাবাদে পুলিশের তথ্য। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার কাজ শেষ হচ্ছে আজ। ট্রাইব্যুনাল এদিন রায়ের তারিখ দেবেন বলে জানিয়েছে প্রসিকিউশন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে হাসিনা কামালের খালাসের প্রত্যাশা করেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। দায় থেকে বাঁচতেই সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হয়েছেন বলেও দাবিদার। গত ৩রা আগস্ট জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় বিচার শুরু হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের। এরপর ২৮ কার্যদিবসে ৫৪ সাক্ষীর জবানবন্দি এবং ৬ কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। শেখ হাসিনা ও কামালের পক্ষে ৩ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়, যা শেষ হয় বুধবার। এদিন যুক্তিতর্কে সাবেক আইজিপি মামুনের রাজসাক্ষী হওয়া নিয়ে প্রশ্ন তোলেন স্টেট ডিফেন্স। বলেন দায় থেকে বাঁচতেই এই পথ বেছে নিয়েছেন তিনি। উনি যা বলেছেন উনিকে নিজেকে বাঁচার সেভ করার জন্য বলেছেন। এই ওনার বলার যে সমস্ত অভিযোগ অন্যদের উপরে এনেছেন, এই মর্মে ওনার সঙ্গে প্যারালাল করে কোনো সাক্ষী নাই। অতএব যেহেতু ওনার সঙ্গে প্যারালাল করে কোনো সাক্ষী নাই, অতএব সেই সাক্ষীকে আমি ডিসএগ্রি করছি। আন্দোলন দমনে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। হাসিনা কামালের বিরুদ্ধে কোনো অভিযোগই প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি বলেও দাবি করেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। আমার আসামি বিরুদ্ধে সমস্ত চার্জ গঠিত হয়েছে, সেই চার্জে তারা দণ্ডিত হওয়ার মতো উপযুক্ত নয় এবং সাক্ষ্য প্রমাণে রাষ্ট্রপক্ষ তাদের সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারে নাই। বিধায় আমি আসামিরা নিরঙ্কুশ এবং সম্মানের সহিত খালাস পাবেন। প্রসিকিউশন বলছে বৃহস্পতিবার পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর। সমাপনী বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেলও। এরপরই রায়ের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল। রায়ের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে বলে প্রত্যাশা প্রসিকিউশনের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাস্তবায়নের নিশ্চয়তা পেলে জুলাই সনদে সই করবে এনসিপি, তবে নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকতে পারবে না। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ইসি পুনর্গঠনের দাবি তার। বলেন, যেসব উপদেষ্টাদের নিয়ে বিতর্ক আছে তাদের বাদ দিতে হবে। চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনে আসেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও খালেদ সাইফুল্লাহ। সাধুবাদ জানিয়েছি। ঘণ্টাখানেক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপি নেতারা। বলেন, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই সই করবে এনসিপি। জুলাই সনদে শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ইসি পুনর্গঠনের দাবি জানান নাহিদ। শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক চাপিয়ে দিলে এনসিপি নির্বাচনে যাবে না বলেও জানান তিনি। নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না, এটা স্বচ্ছ হচ্ছে না, এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে পুনর্গঠন হওয়া প্রয়োজন। যেসব উপদেষ্টাদের নিয়ে বিতর্ক আছে তাদের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে বলেও জানান নাহিদ। উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্টতাগুলো রয়েছে, অদক্ষতা, দুর্নীতি এবং রাজনৈতিক দলীয় পক্ষপাতে, তাদের বিষয় যাতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন। উপদেষ্টা পরিষদ
পুনর্গঠন করতে হলে শুধু ছাত্র উপদেষ্টা নয়, অন্য যে উপদেষ্টাগুলো রয়েছে আমরা প্রধান উপদেষ্টার কাছে সেই নামগুলো আমরা বলেছি যে কারা কারা কোন কোন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বা প্রশাসনের ভাগবটোয়ারার সাথে জড়িত আছে, ফলে সার্বিকভাবে এটা বিবেচনা করতে হবে। বিচার ও সংস্কার নিশ্চিত করে জাতীয় নির্বাচন দেওয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলেও জানান এনসিপি নেতারা। বাস্তবায়নটা কিভাবে হবে সেটার শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট এবং সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। জাতীয় নির্বাচনের দিনে গণভোট চেয়ে বিএনপি জটিলতা তৈরি করছে বলেও অভিযোগ দলটির। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে এ কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আগে গণভোট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও বৈঠকে জানান জামায়াত নেতারা। দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করতে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আসেন মিয়া গোলাম পরশ সহ দলটির 4 শীর্ষ নেতা। সন্ধ্যা 6টা থেকে শুরু হওয়া বৈঠক চলে সোয়া 1 ঘন্টা। পরে বৈঠকের বিষয়ে ব্রিফিংয়ে জামায়াত নেতারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে নভেম্বরেই গণভোট এবং সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে চেয়ে বিএনপি জটিলতা তৈরি করছে বলেও অভিযোগ দলটির। সনদের মাঝে যেগুলো আগামী নির্বাচন সংশ্লিষ্ট সেগুলোকে আগেই পাশ করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেওয়া। যেহেতু তারা গণভোট চায় নাই, জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে, কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে। আবার আমরা বলছি নভেম্বরের লাস্টে গণভোট করেন, প্রায় 1 মাসের বেশি সময় আছে, তারপরে আরও 2.5 মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য। প্রশাসন ও পুলিশের 70% জনবল একটি নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করে দাবি করে তাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে জানান তাহের। ইলেকশন কমিশনে, সচিবালয়ে, পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় 70-80% অফিসারই একটি দলের আনুগত্য করছে। লেভেল প্লেইং ফিল্ড করেন, সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার আপনি রদবদল করেন। এই সরকারই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতে পারে। কয়েকজন উপদেষ্টার পক্ষপাতদুষ্ট আচরণের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে বলেও জানায় জামায়াত নেতারা। এই গভর্নমেন্ট এখন যে ইন্টারিম আছে তারা এখন ইন্টারিম থাকবে। যদি কোনো ব্যত্যয় না হয় সুপ্রিম কোর্টের অর্ডারে, তাহলে এই সরকারই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এবার এইচএসসিতে পাশের হার কম হওয়ায় সব শিক্ষার্থী স্নাতকে ভর্তি হলেও উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে প্রায় 11 লাখ আসন। ফলে শিক্ষার্থী সংকটে পড়বে বেশ কিছু প্রতিষ্ঠান। যাচাই বাছাই ছাড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং পরিকল্পনা ছাড়াই আসন বাড়ানোর ফলে এই অবস্থা সৃষ্টি হয়েছে জানিয়ে আসন সংখ্যা পুনর্বিন্যাসের পরামর্শ শিক্ষাবিদদের। আর ইউজিসি বলছে এর ফলে মানহীন ও পিছিয়ে পড়া প্রতিষ্ঠান শিক্ষার্থী পেতে নিজেদের অবস্থার উন্নয়নে সচেষ্ট হবে। শাকির আহমেদের রিপোর্ট। চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার 2 দশকের মধ্যে সর্বনিম্ন। গত বছরের তুলনায় এবার পাশের হার প্রায় 20% কম। 11টি বোর্ড মিলে মোট পাশ করেছে 7,26,960 জন। দেশে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় মিলে স্নাতক ও সমমান পর্যায়ে মোট আসন 18,07,000। তাই এবার পাশ করা সব শিক্ষার্থী ভর্তি হলেও আসন ফাঁকা থাকবে 10,80,000। ফলে শিক্ষার্থী সংকটে পড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেশ কিছু কলেজ ও পিছিয়ে পড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষাবিদরা বলছেন, দেশের চাহিদার কথা মাথায় না রেখে যাচাই বাছাই ছাড়াই যত্রতত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে উচ্চশিক্ষায় বেড়েছে আসন। তাই আসন সংখ্যা পুনর্বিন্যাসের পাশাপাশি সবাইকে প্রচলিত উচ্চশিক্ষা গ্রহণ না করে কর্মমুখী শিক্ষা গ্রহণের পরামর্শ তাদের। উচ্চশিক্ষা কেবলই আগ্রহী এবং ক্যাপাবল যাদের যোগ্যতা আছে তাদের জন্য, উচ্চশিক্ষা সবার জন্য না। ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়বে, ঠিক আছে, তো এরপর আপনাকে সবাইকে উচ্চশিক্ষা করাতে হবে, অনার্স করতে হবে, মাস্টার্স করতে হবে, বিষয়টা এরকম না। কেউ হয়তো কর্মমুখী শিক্ষা যাবে, কেউ ব্যবসায় যাবে, কেউ অন্যান্য কাজে যাবে, কেউ ভোকেশনালে যাবে, কেউ টেকনিক্যালে যাবে, কেউ অন্যান্য কাজ করবে, জব করবে, কেউ স্বাধীন পেশা নিয়ে নেবে সে, তো এটা হতেই পারে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে মানহীন অনেক প্রতিষ্ঠান শিক্ষার্থীর সংকটে পড়লেও পিছিয়ে পড়া প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী পেতে নিজেদের মান উন্নয়নে সচেষ্ট হবে। আর শিক্ষার্থী কম পাশ করায় শিক্ষক শিক্ষার্থীর অনুপাত সামঞ্জস্যপূর্ণ অবস্থানে আসবে বলে মনে করেন কমিশনের চেয়ারম্যান। এটা কিছুটা এক্সাজারেটেড ইন দ্য সেন্স, মনে করেন যে কলেজে আসন সংখ্যা 50, সেখানে হয়তো 100-150 ভর্তি করে ওইটাকেই বলা হচ্ছে প্রকৃত আসন সংখ্যা। অ্যাকচুয়ালি ওটা প্রকৃত আসন সংখ্যা না, এর চেয়ে অনেক কম। ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা আসন সংখ্যা যা হওয়া উচিত সেরকমই থাকবে, খুব বেশি খালি থাকার কারণ দেখছি না। আর যারা পিছনে পড়ে আসছে তারা ভালো করার চেষ্টা করবে সামনে। উচ্চশিক্ষায় সংখ্যা নয়, বরং মানসম্মত শিক্ষা ও শিল্পের চাহিদার পরিপ্রেক্ষিতে মানব সম্পদ তৈরি করতে পারাই বড় চ্যালেঞ্জ বলছে ইউজিসি। ভোকেশনাল এবং টেকনিক্যাল ট্রেনিং এর ক্ষেত্রে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেলে অভিনব কৌশলে ভাড়া ফাঁকি দিয়ে চলাচল করছে সংঘবদ্ধ চক্র। সন্দেহজনক প্রবেশ ও বহির্গমন বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছে ডিএমটিসিএল। ব্যবস্থাপনা পরিচালক জানান, এক মাসেই বিনা ভাড়ায় 5 লাখ টাকার ভ্রমণ করেছে চক্রের সদস্যরা। এ কারণে ভ্রমণের উদ্দেশ্য ছাড়া স্টেশনে ঢুকলে 100 টাকা জরিমানার ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। গড়ে প্রতিদিন মেট্রো রেলে যাতায়াত করেন 4.5 লাখ যাত্রী। এত মানুষের ভিড়ে রয়েছে সংঘবদ্ধ একটি চক্র, বিনা ভাড়ায় যাতায়াত করছে মাসের পর মাস। মেট্রো রেল পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল বলছে, অভিনব কায়দায় ভাড়া ছাড়াই যাতায়াত করেছে একদল লোক। এজন্য শুরুর স্টেশনে থাকে একটি দল, আরেকটি দল থাকে গন্তব্য স্টেশনে। শুরুর স্টেশনে কার্ড ব্যবহার করে ঢোকেন একজন, পরে সেই কার্ডটি আরেকজনের কাছে হস্তান্তর করেন। তিনি সেই কার্ড ব্যবহার করে স্টেশন থেকে বেরিয়ে যান, ফলে কোনো ভাড়া কাটে না। একই ব্যবস্থা থাকে গন্তব্য স্টেশনেও। 60 জন লোক গত 1 মাস 5 লক্ষ টাকার মতো কিছু একটা ঝামেলা করছে। সে একবার ঢুকে আবার সে বাইর হয় না অফিসিয়ালি, সে কার্ডটা পাঞ্চ করে সে ভিতরেই থেকে যায়, বাইরে হচ্ছে না। বিনা পয়সায় 40টা 60টা কার্ড গত 3 মাস যাবত চলতেছে। সন্দেহজনক কার্ডের প্রবেশ ও বহির্গমন বিশ্লেষণ করে ভাড়া ফাঁকি দেওয়া চক্রের সন্ধান পেয়েছে ডিএমটিসিএল। ব্লক করা হয়েছে অন্তত 60টি কার্ড। এই চক্রটা গত 3 মাস যাবত করতেছিল এবং লাখ লাখ টাকা রেভিনিউ লস করেছে। আমরা ধরতে অনেক টাইম লাগছে। এটা হয়েছে 2 জনকে, যখন আমরা রিপোর্ট জেনারেট করছি, ইনভেস্টিগেট করছি, তখন যে এই চক্রতে 60 টাকার মতো ব্লক করা হয়েছে। খালি কার্ড ব্যবহার করে স্টেশনে প্রবেশের 5 মিনিটের মধ্যে বেরিয়ে গেলে কোনো ভাড়া দিতে হয় না। এই সুযোগ নিয়েই বিনা ভাড়ায় যাতায়াত করেছে চক্রটি। 20 অক্টোবর থেকে এই ফাঁকফোকর বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মেট্রো রেলের একই স্টেশনে টিকিট কেটে একবার প্রবেশ করার পর যে কোনো কারণে বের হতে গেলেই কাটা হচ্ছে 100 টাকা জরিমানা, যেটির আগে সময় ছিল 5 মিনিট। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তারা বলছেন, দেয়া হয়নি আগাম বার্তাও। মাসের শেষ আমি 100 টাকা হচ্ছে আপনার মাত্র টপ আপ করলাম করে হচ্ছে আমি যখন বেরোতে গেলাম আমার 100 টাকা কেটে নিয়ে গেল। ধরেন আমি ঢুকলাম, এই মুহূর্তে আমার ফোন আসছে যে আপনি ব্যাক করেন, আমার ওমকে মারা গেছে বা অসুস্থ হয়ে পড়ছে, তখন আমার অবস্থাটা কী হবে? 20 টাকা ওই স্টেশনারি ভাড়া ধরুক তাও মানা যায়, কিন্তু 100 টাকা আসলে টাকা কি এতই সস্তা? 100 টাকা বেশি নেওয়া আমি মনে করি সেটা অনৈতিক, অযৌক্তিক। অনেকজনের একটা চক্র ছিল, ওরা আসতো, এসে এন্ট্রি করে আবার সাথে সাথে এখানে এক্সিট করে বের না হয়ে অন্য স্টেশন চলে গিয়ে আবার ঠিক একইভাবে বলতো আমি এন্ট্রি করে আসি না, এন্ট্রি করে আবার এক পাশে এন্ট্রি করে আরেক পাশে এক্সিট করে বের হয়ে যেত। সাধারণ যাত্রীদের ভোগান্তি বিবেচনায় জরিমানা কমিয়ে আনার আভাস দেন ডিএমটিসিএল এমডি। জরিমানাটা একটু কমে আনা যায় কিনা আপনি বলে দেন না, তাহলে আমি 2টা পেপার 10টা পেপার পাইলে তো আমিও কমাইতে পারি ভাই। মুষ্টিমেয় অপরাধীদের জন্য বিপুল সংখ্যক যাত্রীদের ভোগান্তি এড়াতে জরিমানার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান যাত্রীরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। মোংলা বন্দর দিয়ে পণ্য পরিবহন মূল উদ্দেশ্য হলেও নবনির্মিত খুলনা মোংলা রেলপথে চলছে একটিমাত্র যাত্রীবাহী ট্রেন। চালুর 1.5 বছরে সার্বসাকুল্যের নতুন এই পথে পণ্য পরিবহন হয়েছে মাত্র 3 বার। বিপুল অঙ্কের টাকা খরচ করে তৈরি এই রেলপথ দিয়ে মোংলা বন্দরে আমদানি করা পণ্য দেশের বিভিন্ন প্রান্তে কম খরচে পরিবহনের সুযোগ না মেলায় হতাশ ব্যবসায়ীরাও। আব্দুল হালিমের ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। 2010 সালে কাজ শুরু হয়ে 4 দফায় মেয়াদ বাড়িয়ে 91 কিলোমিটার খুলনা মোংলা রেলপথ চালু হয় 2023 সালে, যেখানে এখন চলছে শুধু একটিমাত্র যাত্রীবাহী ট্রেন।
সংশ্লিষ্ট সূত্র বলছে মোংলা বন্দরে বড় আকারের আমদানি সীমিত হয়ে যাওয়া, বন্দরের সীমাবদ্ধতায় আমদানিকারকদের আগ্রহ কম থাকায় রেলপথে পণ্য পরিবহন হচ্ছে না। উদ্বোধনের পর প্রকল্পের মূল উদ্দেশ্য পণ্য পরিবহন গত 1.5 বছরে হয়েছে সর্বসাকুল্যে মাত্র 3 বার। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে চলতি বছরের 6 ফেব্রুয়ারি 7,500 মেট্রিক টন, 23 মার্চ 5,500 মেট্রিক টন ও 25 জুন 6,000 মেট্রিক টন চিটাগুড় সিরাজগঞ্জে পরিবহন করা হয়। সংশ্লিষ্টরা বলছেন দেশের অভ্যন্তরে ও প্রতিবেশী দেশগুলোর সাথে পণ্য পরিবহন সহজ ও সাশ্রয়ী করতে 4,261 কোটি টাকা ব্যয় নির্মিত এই রেলপথের মূল উদ্দেশ্য অর্জিত হচ্ছে না। বন্দর, রেলওয়ে সহ সংশ্লিষ্ট সব মহলের সমন্বিত উদ্যোগ না থাকায় অবকাঠামো থাকা সত্ত্বেও তা কাজে আসছে না বলে অভিযোগ তাদের। ফ্যাসিলিটি না থাকার কারণে দেখা যাচ্ছে আমদানিকারকরা বা রপ্তানিকারকরা উৎসাহ উদ্দীপনার মধ্যে আসতে পারছে না। অর্থনীতিবিদরা বলছেন এই বিপুল বিনিয়োগকে অর্থনৈতিকভাবে লাভজনক করতে এবং একই সঙ্গে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক নতুন সম্ভাবনার দ্বার খুলতে পণ্যবাহী রেল চলাচলের উদ্যোগ জরুরি। এই রেলপথকে আরও ভাইব্রেন্ট করতে হলে কংগ্লোমারেট একটা চিন্তা ভাবনা করে এই মোংলা বন্দরকে কীভাবে আমরা আরও বেশি সচল করতে পারি এবং লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারি সেটা আমাদের ভাববার ব্যাপার আছে। রেলওয়ে কর্মকর্তাদের দাবি ট্রেন প্রস্তুত থাকলেও বন্দর আমদানি কার্যক্রম সীমিত হওয়ায় পণ্যবাহী ট্রেন চালানো যাচ্ছে না। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে আমদানিকারকদের আগ্রহী করে বড় আকারের পণ্য আমদানি বাড়াতে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। প্রকল্প ভিত্তিক কার্যক্রম নাই এবং বন্দর কেন্দ্রিক অন্যান্য যে ট্রাফিক সেগুলোর স্বল্পতা আছে। এই কারণে আমরা নতুন করে গুডস ট্রেন এখানে চালাতে পারছি না। আমরা খুবই আশাবাদী যে নিকট ভবিষ্যতে আমরা রেলের মাধ্যমেই অনেক পণ্য পরিবহন করতে পারবো। বৈদেশিক ঋণ সহায়তায় নির্মিত এই রেল প্রকল্পটি বাস্তবায়ন করেছে 2 বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান L&T এবং ইরকন ইন্টারন্যাশনাল। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সকালের সময় আরও থাকছে। রুশ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, একই পথে হাঁটছে ইউরোপীয় ইউনিয়ন। পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে আশাবাদী ট্রাম্প। বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশাপাশি পোশাক কারখানায় আগুনের ঘটনায় আন্তর্জাতিকভাবে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছে বিজিএমইএ। এসব ঘটনায় বিদেশি বায়ার প্রতিষ্ঠান উদ্বিগ্ন হয়ে পড়ায় দুর্ঘটনা থেকে রক্ষা পেতে বিজিএমইএর পক্ষ থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে দেশের সব গার্মেন্টস কারখানায় দেয়া হয়েছে চিঠি। শিল্প পুলিশের গোয়েন্দা নজরদারির পাশাপাশি কারখানাগুলোতে মনিটরিং শুরু করেছে ফায়ার সার্ভিস। শাখত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলদেব। আগুনে পুড়েছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। 27 ঘন্টার আগুনে পুড়ে যাওয়া পণ্যের বিশাল একটি অংশ তৈরি পোশাক খাতের কাঁচামাল। এর একদিন আগে চট্টগ্রামের ইপিজেডে আগুনে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল একটি তৈরি কারখানা ও চিকিৎসা সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠান। সাম্প্রতিক অগ্নি দুর্ঘটনার কবলে পড়েছিল আরও বেশ কিছু পোশাক কারখানা ও কেমিক্যালের গুদাম। বাংলাদেশের আমদানি রপ্তানির সঙ্গে সরাসরি সম্পৃক্ত গুরুত্বপূর্ণ এসব স্থাপনায় আগুনে অনেকটা উদ্বিগ্ন বিদেশি বিনিয়োগকারী ও বায়ার প্রতিষ্ঠান। যেভাবে একটা মেন এয়ারপোর্ট যদি জ্বলে, স্বাভাবিকভাবেই ওনার একটা মনের মধ্যে আসতেই পারে যে কি হচ্ছে বাংলাদেশে। আমাদের তো মিলিয়ন বিলিয়ন ডলারের অর্ডার আমরা বাংলাদেশে দিয়ে রাখছি, এগুলি কীভাবে করে উঠে আসবে। এয়ারপোর্ট একটা যেটা বাংলাদেশের মেইন থিম, যেটাতে যেই মানে এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র এয়ারপোর্ট যেটাতে ম্যাক্সিমাম সব ইম্পোর্ট কিন্তু ইনফ্যাক্ট ওটার মাধ্যমে আসে, এক্সপোর্টও কিন্তু ওটার মাধ্যমে দিয়ে যাচ্ছে। গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ এর পক্ষ থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি উঠে এসেছে। পাশাপাশি কারখানাগুলোর অগ্নি দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক, কেমিক্যাল, বয়লার ও চলাচলের সে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে। অসাবধানতা রোধের জন্য আমরা বিজিএমই থেকে একটা মনিটরিং সেল করে প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা গিয়ে ইন্সপেকশন করে আমরা দেখব ফ্যাক্টরির পজিশনটা কি, এখন তারা আসলে অগ্নি নির্বাপক ঠিকমতো আছে কিনা ডাটা কালেকশন করে পরবর্তীতে আমরা ওইসব ফ্যাক্টরি যদি ঝুঁকিপূর্ণ কোনো ফ্যাক্টরি থেকে থাকে সরাসরি আমরা মালিককে এটা আমরা অবহিত করব। এদিকে একের পর এক পোশাক কারখানা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের ঘটনায় নড়েচড়ে বসেছে ফায়ার সার্ভিস। ইপিজেডের আগুনের প্রেক্ষিতে চট্টগ্রামের শিল্প এলাকাগুলোকে 9টি জোনে ভাগ করে শুরু হয়েছে ফায়ার সার্ভিসের অগ্নিঝুঁকি তদারকি। তারা তাদের লাইসেন্সগুলো দেখবেন, তাদের
প্রতিষ্ঠানের সেফটির কী কী ঘাটতি আছে বা কী কী পরামর্শ দেওয়া যায় সেগুলো দেখবেন, সেফটি প্ল্যানটা করা হয়েছে কিনা তাও দেখবেন, এবং কার্যকরী সনদ নেওয়া হয়েছে কিনা। পরিদর্শনের আলোকে আমরা এই পরিপত্রগুলো যেগুলো আমরা তৈরি করব, এগুলোর সুপারিশগুলো আমরা আবার আমাদের অধিদপ্তর প্রেরণ করব। তবে পোশাক শিল্পের পাশাপাশি অন্যান্য শিল্প কারখানার দুর্ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে শিল্প পুলিশ। ঝুঁকিমুক্ত করতে আমরা সবসময় তৎপর আছি, গোয়েন্দা টিম কিন্তু সবসময় এটা তৎপর আছে, এবং কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের ওয়ার্কার আনরেস্ট হওয়ার যদি কোনো তথ্য পাই আমরা সেটা পূর্বেই সেটা সমাধান করে ফেলি। বন্দরনগরী চট্টগ্রামের 464টি ছাড়াও রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2100টি। এর বাইরে দেশের 8টি ইপিজেডে 600 পোশাক কারখানা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ছোট শিশু আছে এমন বাসায় ওঠেন সাবলেট হিসেবে। শিশুদের সাথে গড়ে তোলেন সখ্যতা, সুযোগ বুঝে অভিভাবকদের চোখ ফাঁকি দিয়ে শিশুদের করেন অপহরণ। এরপর বিভিন্ন আবাসিক হোটেলে আটকে রেখে পরিবারের কাছে যান মুক্তিপণ। দিতে না চাইলে নির্যাতনের পাশাপাশি দেয় হত্যার হুমকি। সম্প্রতি কামরাঙ্গীর চরের এক শিশুকে অপহরণের ঘটনায় ফয়সাল ও কাকুলি দম্পতিকে গ্রেপ্তারের পর এসব তথ্য দেয় পুলিশ। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরের বাসায় 19 অক্টোবর সকালে আব্দুল নূর হাদি নামের 4 বছর বয়সী শিশু খেলছিল, পাশেই ঘুমিয়েছিল তার মা। ঘুম ভাঙলে দেখেন আদরের সন্তান পাশে নেই। পাশের সাবলেটে থাকা দম্পতিও নিখোঁজ। ফোন করলে শিশুটি ওই দম্পতির কাছে আছে বলেও জানান। কিছুক্ষণ পরে ফোন বন্ধ। শিশুটিকে নিয়ে পালানোর দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। মোচরেও গেছি বাজারে, এখানেও গেছি, আলীনগর বাজারেও গেছি, কোনো জায়গায় পাইতেছি না। এরপরে আবার হ্যাঁ কল ব্রেক করলাম। কল ব্রেক করার পরে হ্যাঁ কয় আপনি চিন্তা করেন না, আমি আসতেছি 2-3 মিনিটের ভিতরে। পরে শিশুর মায়ের ইমো নম্বরে মেসেজ পাঠিয়ে জানানো হয় নূরকে অপহরণ করা হয়েছে, ফিরে পেতে দিতে হবে 1 লাখ টাকা। এসএমএস দেওয়ার পরে বলে যে 1 লাখ টাকা লাগবে আপনার বাচ্চা যদি নেন, আর যদি 1 লাখ টাকা না দেন তাহলে আপনার বাচ্চারে আমি বুড়িগঙ্গা নদীতে ফালাই দিব। কিছু বুঝে উঠতে না পেরে 5,000 টাকা মুক্তিপণ পাঠানো হয় অপহরণকারীদের কাছে। অবশেষে পুলিশের সাহায্য চায় পরিবার। সারাটা দিন আমি করছি তো আমার বাচ্চা কই। 2 দিন ধরে চেষ্টার পর তথ্য প্রযুক্তির সাহায্যে অপহৃতের অবস্থান মিরপুরে শনাক্ত করা হয়। এরপর ক্লাসিক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মোহাম্মদ পারভেজ ও কাকুলি আক্তার দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। এই স্বামী স্ত্রী 15 দিন আগে শিশুটির বাসায় সাবলেট হিসেবে ভাড়া ওঠে। এরপর তার সঙ্গে সখ্যতা গড়ে তোলে। পরে ঘটনার দিন শিশুর মায়ের ঘুমের সুযোগ নিয়ে চিপসের প্রলোভনে অপহরণ করেন। একটা রুম সাবলেট দেবে, আসামিরা পরিকল্পিতভাবেই ওই সাবলেটে এক রুম ভাড়া নেয় এবং ভাড়া নিয়ে ওঠে কোনো খাট বা আসবাবপত্র না নিয়ে তার বাসায় ওঠে। সুযোগ বুঝে সে শিশুকে নিয়ে চলে যায়। পুলিশ বলছে এরা আবাসিক হোটেলে ভাড়া থাকেন, পরে সাবলেট হিসেবে উঠে অপহরণ করে সেই হোটেলে আটকে মুক্তিপণ আদায় করেন। মুক্তিপণ আদায় করতে না পারলে শিশু বিক্রি করে দেন বলেও অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তের পাশাপাশি মানব পাচারকারী চক্রের সঙ্গে তারা জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। একজন ব্যক্তির কাছে হয়তো একটা সিম থাকতে পারে, তাকে গ্রেপ্তার করার সময় 15-20টা সিম পাওয়া গেছে, যে সিম কার্ড পাওয়া গেছে। আর সে এককভাবে এই যে কথা বলে তার সিম যে নাম্বার দিয়েছিল রেগুলার নাম্বার না এটা তার, কারণ সে অপরাধ করার ইচ্ছা নিয়েই এই সিমটার নাম্বারটা বাড়ির মালিককে দিছে। এ ধরনের বিপদ থেকে বাঁচতে সাবলেট দেওয়ার আগে আরো সতর্ক হওয়ার আহ্বান পুলিশের। 40 ঘন্টার ভিতরে হয়ে গেছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিচারক ও জনবল সংকটে সাতক্ষীরায় বাড়ছে মামলার জট। বছরের পর বছর হাজিরা দিয়েও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ বিচার প্রার্থীরা। সমস্যা সমাধানে সরকার আদালতের সংখ্যা বাড়ালেও দেয়া হয়নি বিচারক নিয়োগ। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নেই প্রয়োজনীয় জনবল, তারিখের পর তারিখ বিচার প্রার্থীরা ধন্যা দিয়েও মিলছে না সমাধান। মামলা জটে আটকা পড়ে আছে জীবন। 80 দশকে প্রতিষ্ঠিত জেলা জজ আদালতের দ্বিতল ভবন ত্রিতলে উন্নীত করা হয়, বাড়ানো হয় আদালতের সংখ্যাও। তবে নতুন নিয়োগ না দেয়ায় বর্তমানে 33টি আদালতের মধ্যে 16টি বিচারক শূন্য। এছাড়া 32টি সহায়ক কর্মচারীর পদও শূন্য রয়েছে। এতে বাড়ছে মামলার নথির সংখ্যা। বছরের পর বছর হাজিরা দিয়ে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ বিচার প্রার্থীদের। কোর্টে মানুষ এসে সময় ব্যয় করা, তাদের কোনো কাজ হচ্ছে না, বছর বয়সে ঘুরে চলে যাচ্ছে। 25-30 বছর
বছর এইভাবে কোর্টে আসতে হইতো, আজকে না ফিরে যাও বা। এ অবস্থায় প্রয়োজনীয় জনবল নিয়োগ সহ আদালতের সুযোগ সুবিধা বাড়ানোর দাবি আইনজীবীদের। অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকটের সমাধান এগুলো করতে পারলে দ্রুত বিচার দেওয়া সম্ভব হবে। বাস্তবে এর সুফল পেতে হলে বিচারকের সংখ্যা যেরকম বাড়ানো হয়েছে সেরকম এজলাসের সংখ্যা বাড়াতে হবে, তাহলেই কেবলমাত্র সাতক্ষীরা জেলার মানুষ ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে অনেকটা নিশ্চিত। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা জজ আদালত কর্তৃপক্ষের। বিচার প্রার্থীদের দ্রুত যদি রিলিফ দিতে হয় তাহলে আমাদের কর্মচারী এবং কর্মকর্তা প্রয়োজন। জেলা জজ আদালতের অধীনে বিচারাধীন মামলা রয়েছে 57,106টি। এর মধ্যে সিভিল মামলা 43,809টি এবং ক্রিমিনাল মামলা রয়েছে 13,297টি। সময় সংবাদ, সাতক্ষীরা। সকালের সময় আরও থাকছে। সিরিজ নির্ধারণের দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও উইন্ডিজ। চাপে অধিনায়ক মিরাজ। স্বাগতিক একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। বেনাপোল স্থলবন্দর দিয়ে অবৈধ পথে চোরাচালানে সহযোগিতার অভিযোগ রয়েছে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে। কোটি টাকার পণ্য বোঝাই ভারতীয় ট্রাক রেখে চালক পালিয়ে যাওয়ায় জোরালো হয়েছে সেই অভিযোগ। বন্দর সংশ্লিষ্টদের দাবি, তথ্য প্রমাণ পাওয়ার পরও অপরাধীদের বাঁচানোর চেষ্টায় কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপোল বন্দরে রয়েছে 163 জন আনসার, বেসরকারি নিরাপত্তা সংস্থা আল আরাফা কোম্পানির 129 জন ও আর্মড ব্যাটালিয়ন পুলিশের 40 জন সদস্যের নিয়মিত পাহারা। এর বাইরে কাস্টমসের স্ক্যানিং মেশিন সহ 375টি সিসি ক্যামেরায় সার্বক্ষণিক চলছে বাণিজ্য পর্যবেক্ষণ। এরই মধ্যে যোগসাজশে চোরাচালান করার অভিযোগ রয়েছে কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে। অভিযোগ আরও তীব্র করেছে গত 23 সেপ্টেম্বর একটি কাভার্ড ভ্যান বেনাপোল বন্দর কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করার পর ওজন স্কেলে নেওয়ার পর সন্দেহ ঘনীভূত হলে ট্রাকটি রাখতে বলা হয়। এ সময় চালক ট্রাক থেকে নেমে দৌড়ে ভারতে পালিয়ে যান। খবর পেয়ে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ ট্রাকটি জব্দ করে। ঘটনার 18 দিন পার হলেও রহস্যজনক কারণে ট্রাকটি খুলে দেখেনি কাস্টমস কর্তৃপক্ষ। যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়ার পরও অভিযুক্ত C&F বা আমদানিকারকের নাম প্রকাশ করেনি কাস্টমস। অভিযোগ উঠেছে অপরাধীদের বাঁচাতে সংস্থাটি এমন অসহযোগিতা করছে। এক সপ্তাহ ধরে গাড়িটা আটকানো আছে, এতে কি অসুবিধা, অন্তত মালটা খুলে দেখুক, তাহলে ব্যাপারটা সবারই পরিষ্কার হয়ে যাবে। আমরা এখানে দায়িত্ব পালন করতেছি, তাদের নির্দেশ ছাড়া এখান থেকে যেন ট্রাকটা না যায় কোনো জায়গায়। জব্দ করা ট্রাক না খোলায় রহস্য আরও বাড়ছে বলে জানান ট্রাক চালকরা। কাস্টমস কর্তৃপক্ষ এটি তল্লাশি করবে বলে জানিয়েছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী একটি গাড়ি আমাদের কাছে সন্দেহ হলে কাস্টমস সেটিকে আটক করে এবং আটক করে বন্দরের জিম্মায় রাখার জন্য তারা অনুরোধ জানায়। আমরা সেই গাড়িটি বন্দরের কার্গো ভেহিকল টার্মিনালে আমরা নিরাপত্তা বেষ্টনী দিয়ে আটক অবস্থায় রেখেছি। এর আগে গত 22 সেপ্টেম্বর বন্দর থেকে দুটি ট্রাকে 2.5 কোটি টাকার ভারতীয় শাড়ি, 3 পিস, কসমেটিক্স ও ঔষধ আটক করা হয়। তোফাজ্জল হোসাইন, বেনাপোল। এক যুগের বেশি সময় ধরে দুর্ভোগে খুলনা নগরের অন্যতম প্রবেশদ্বার শিপইয়ার্ড সড়ক ব্যবহারকারীরা। উন্নয়ন প্রকল্পের সময় ও ব্যয় দফায় দফায় বাড়ালেও কাজ শেষ না হওয়ায় ঠিকাদারের গাফিলতি ও কেডিএর দায়িত্বে অবহেলাকে দায়ী করছে নাগরিক নেতারা। অবশ্য সম্প্রতি ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে দায় এড়ানোর চেষ্টা কেডিএ। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। ভাঙাচোরা সড়কে হেলে দুলে চলছে যানবাহন। 1, 2 বা 3 বছর নয়, এক যুগ ধরে খুলনা মহানগরের অন্যতম প্রবেশদ্বার শিপইয়ার্ড সড়কের একই চিত্র। ঠিকাদারের গাফিলতি ও কেডিএর উদাসীনতায় দীর্ঘ সময় পার হলেও শেষ হয়নি কাজ। সম্প্রতি ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের কার্যাদেশ বাতিল করেছে কেডিএ। প্রায় 4 কিলোমিটার সড়কটি ঘুরে দেখা যায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা। নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে রাস্তার পাশে। গর্তে যানবাহনের চাকা পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কটি সংস্কারের দাবিতে মন্ত্রী উপদেষ্টাদের স্মারকলিপি, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় ঘেরাও সহ অসংখ্য কর্মসূচিও পালন করেছেন স্থানীয়রা। আমরা এই রাস্তাটা আজ পর্যন্ত উন্নয়নের কিছুই দেখতে আসি না, উন্নয়নের সোয়া নাই। জাতীয় আসতে যেখানে সময় লাগতো আগে আমরা 15 মিনিট 12 মিনিট এটা সময় ধরে বেরোনো হতো, সেটা লাগে এখন 44 মিনিট। ঝাঁকি লাগে, তারপরে ওই যে পানির মধ্যে পড়ে যায়,
আর কত ভোগান্তি, আমার ব্যবসা বাণিজ্য টোটাল বন্ধ, কোটি কোটি টাকা সরকার লস করতেছে। ধুলাগুলো উড়ে বিল্ডিংয়ে যায়, বিল্ডিংয়ে তারপরে আপনার বেঞ্চ টেঞ্চ সব ধুলা হয়ে যায়। যে কাজটি সহজলভ্য, যে কাজে লাভ বেশি, সেইটুকু কাজ এই মাহবুব ব্রাদার্স করলো, করার পরে তারা সেখান থেকে বিলও তুলে নিয়ে চলে গেল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন পায় 2013 সালে। ব্যয় ধরা হয়েছিল 98 কোটি 90 লাখ টাকা। নানা জটিলতায় 2021 সালে প্রকল্প সংশোধন করলে ব্যয় বেড়ে দাঁড়ায় 259 কোটি 21 লাখ টাকায়। এর মধ্যে ঠিকাদার তুলে নিয়েছে প্রায় 70 কোটি টাকা। সম্পূর্ণ কাজ শেষ হতে অর্থের দণ্ডি আরও বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। নাগরিক ভোগান্তি যথেষ্ট হয়ে গেছে, বাকি সময়টুকু সঠিক ঠিকাদার নির্বাচন করে তার কাছ থেকে কাজ বুঝিয়ে নেওয়াটাই হচ্ছে এখানে আমি মনে করি যে কেডিএ এবং অন্য যে দপ্তর রয়েছে তার মূল দায়িত্ব। এদিকে সার্বিক বিষয়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের কেউ ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি। সেখানে নতুন ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু করা হবে বলে উল্লেখ করা হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। দখল দূষণে অস্তিত্ব সংকটে কুষ্টিয়ার গড়াই নদী। একই সঙ্গে প্রতিনিয়তই লুট হচ্ছে বালু। নিয়ম নীতি তোয়াক্কা না করে প্রভাবশালী মহল বিষাক্ত আবর্জনা ফেলছে নদীতে। এতে দুর্ভোগে স্থানীয়রা। যদিও নদী রক্ষায় আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। দেখে মনে হবে নোংরা ডোবা, প্রকৃতপক্ষে এটি গড়াই নদী। অযত্ন আর অবহেলায় বিশুদ্ধতা হারিয়েছে প্রমত্তা গড়াই। দক্ষিণাঞ্চলের মিঠা পানির একমাত্র উৎস হলো গড়াই নদী। প্রতি বছর গড়ে প্রায় 4000 কিউবিক মিটার সেকেন্ড মিঠা পানি প্রবাহিত হয়ে লবণাক্ততা তো দূর করে। তবে বর্তমানে মানবসৃষ্ট অনিয়মে নদীর বেহাল অবস্থা। নদীর পাড় দখল করে স্থাপনা নির্মাণ, বালি উত্তোলন, যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে, অথচ দেখার কেউ নেই বলে অভিযোগ স্থানীয়দের। কারণ এগুলো পেটে যাচ্ছে, নিঃশ্বাসে যাচ্ছে, ঘাও চুলকানি, অনেক রকম বিভিন্ন রকম সমস্যা মানুষের হচ্ছে। মানুষ বাঁচতে হলে নদী দূষণ মুক্ত রাখতে হবে। দূষণ মুক্ত করতে হলে আমাদেরকে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নিতে হবে। এই অবস্থায় গড়াই নদী রক্ষায় অভিযান চালানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে এই উচ্ছেদ কার্যক্রমকে পরিচালনা করার জন্য আমরা বাজেট চাহিদা প্রেরণ করছি। বাজেটের অনুমোদন পেলে আমরা এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার উপর দিয়ে প্রায় 40 কিলোমিটার গড়াই নদী প্রবাহিত হচ্ছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। ঝিনাইদহে ভোগান্তির আরেক নাম ভুতুড়ে বিদ্যুৎ বিল। ব্যবহারের তুলনায় কয়েক গুণ বেশি বিল পেয়ে হতবাক গ্রাহকরা। কারো কারো বিল ছাড়িয়েছে 30,000 টাকারও বেশি। অভিযোগ করেও মিলছে না সুরাহা। তবে অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পল্লী বিদ্যুৎ সমিতি। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ছোট্ট টিনের ঘরটিতে বসবাস করেন ঝিনাইদহের মহেশপুরের আজমপুর গ্রামের দিনমজুর খোকন বিশ্বাস। তার বাড়িতে চলে মাত্র 2টি ফ্যান আর 2টি বাল্ব। তবুও মাসে বিল এসেছে 33,400 টাকার বেশি। স্বাভাবিকভাবে 800-900 এরম বিল আসে, এবারটা হচ্ছে গিয়ে 33,000 টাকা বিল এসে। এমন ভুতুরে বিলের শিকার অসংখ্য গ্রাহক। কারো বিল 12,000, কারো 18,000। ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, মিটার রিডিং নেওয়ার সময় কোনো কর্মকর্তাই উপস্থিত থাকেন না। এমনকি অনেক ক্ষেত্রে অনুমান নির্ভর বিল তৈরি করে হাতে ধরিয়ে দেয় স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস। মোটর চালাচ্ছে না, তারপরেও অটোমেটিক বিদ্যুৎ বিল আসছে। এইভাবে যদি বিল উঠতে যদি শুরু করে ভিটে বেচাই তো আমাদের কারেন্ট বিল দিতে হবে। আমরা তো ভাই গরিব মানুষ, আমরা তো খুবই ক্ষতিগ্রস্ত হই। এই বিলটা কি আন্দাজে লেখে কি ওরা আছে দেখে শুনে লেখে, এটা কারণটা কি, এই কারণটা আমরা জানতে চাই। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বলছেন, গ্রাহকদের অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত করে দেখতে হবে এর সঙ্গে আমার অফিসের কোনো কর্মীর সংশ্লিষ্টতা আছে কিনা সেটাও তদন্ত করে দেখে আমি আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া যায় বিষয়টি সমাধান করার চেষ্টা করছি। মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর, কাশীপুর, বলিভদ্রপুর সহ অন্তত 10 গ্রামের 30,000-এরও বেশি গ্রাহক অতিরিক্ত বিদ্যুৎ বিলের শিকার। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। বাগেরহাটে 594টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এতে পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবক ও শিক্ষার্থীদের। মামলা জটিলতার কারণে প্রধান শিক্ষক নিয়োগ আটকে আছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট।
বাগেরহাট সদর পৌরসভার হরিণখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবকাঠামোগতভাবে পরিপূর্ণ থাকলেও প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। শুধু এই বিদ্যালয়ে নয়, পৌরসভার দশানী, মুনিগঞ্জ ও পূর্ব বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও নেই প্রধান শিক্ষক। এ অবস্থায় সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এতে পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবক ও শিক্ষার্থীদের। দীর্ঘদিন ধরে আমাদের প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষক আসলে আমাদের বিদ্যালয় আরো ভালো করে চলতে পারবে। অভিযোগ দিতে পারি না, কিন্তু আমরা চাই যে স্কুলে একটা প্রধান শিক্ষক থাকলে এখানে ভালো হয়। অনতিবিলম্বে আমাদের একজন প্রধান শিক্ষক দরকার। যদি একজন প্রধান শিক্ষক এখানে আসেন এবং সবগুলো পোস্ট যদি ফুলফিল থাকে, তাহলে বিদ্যালয়ের উন্নতি আরও ত্বরান্বিত হবে। মামলার জটিলতার কারণে প্রধান শিক্ষক নিয়োগ আটকে আছে বলে জানান জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কর্মকর্তা। প্রধান শিক্ষকের পদটি আদালতে মামলাজনিত কারণে শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকার কারণে ওই বিদ্যালয়গুলোতে কিছুটা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বাগেরহাটে 1162টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 594টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। গাজায় ক্ষুধাকে ইসরায়েল অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে এক রায়ে জানিয়েছে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজে। বুধবার ঐতিহাসিক এক আইনি মতামতে উপত্যকায় মানবিক সহায়তা নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশ দেন আদালত। UNRWA এর বহু কর্মী হামাসের সঙ্গে যুক্ত এমন অভিযোগ প্রমাণে ইসরায়েল ব্যর্থ হয়েছে বলেও জানান আইসিজে। ইসরায়েলের ফিরিয়ে দেয়া ফিলিস্তিনিদের মরদেহ নিয়ে গাজায় এখন গভীর শোকের আবহ। নিহতদের কারো মুখ চেনা যাচ্ছে না, কারো শরীরে নির্যাতনের দাগ স্পষ্ট। অনেকের দেহাংশ এতটাই বিকৃত যে পরিবারগুলোও তাদের প্রিয়জনদের শনাক্ত করতে পারছে না। গাজার মানবিক পরিস্থিতি নিয়ে বুধবার ঐতিহাসিক মতামত দিয়েছেন আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজে। আদালত বলেছেন, উপত্যকায় ত্রাণ সহায়তা আটকে দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। গাজার জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশও দেন আইসিজে। আদালত স্পষ্টভাবে বলেন, UNRWA এর বহু কর্মী হামাসের সঙ্গে যুক্ত এমন অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে ইসরায়েল। আইসিজের এই রায়কে সম্পূর্ণ অনুমানযোগ্য ও রাজনৈতিক প্রচেষ্টা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসন ফের অভিযোগ করে বলেছে, UNRWA এখনও 1400-র বেশি হামাস কর্মীকে নিয়োগ করে রেখেছে। গাজা ইস্যুতে আন্তর্জাতিক মহলের নানা চাপের মধ্যেই এক বিতর্কিত সিদ্ধান্ত নিল ইসরায়েল। এবার অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে ইসরায়েলি পার্লামেন্টে একটি বিলে প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরোধিতা সত্ত্বেও আইন প্রণেতারা বিলটির পক্ষে ভোট দেন। পশ্চিম তীরকে সংযুক্তকরণের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং আঞ্চলিক মিত্রদেশ জর্ডান। চলমান ভঙ্গুর যুদ্ধবিরতিকে স্থিতিশীল করার লক্ষ্যে ইসরায়েল সফররত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের সঙ্গে বুধবার বৈঠক করেন বিনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী ইঙ্গিত দেন, গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে তুর্কি নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রবেশ মেনে নেবে না তেল আবিব। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। 2 বছর পর ঘরের মাঠে সিরিজ হার এড়ানোর পরীক্ষা মেহেদী হাসান মিরাজের সামনে। ডু অর ডাই ম্যাচে চিন্তার কারণ অধিনায়ক নিজেই। মাঠে পারফরমেন্স নেই, ড্রেসিং রুমেও নিয়ন্ত্রণ হারানোর গুঞ্জন মিরাজকে ঘিরে। তৃতীয় ম্যাচে পরিবর্তন আসতে পারে টাইগারদের ব্যাটিং লাইন আপে। মিরপুরে ম্যাচ শুরু হবে বেলা 1:30টায়। দেশের হয়ে সবচেয়ে বাজে ক্যাপ্টেন্সির রেকর্ডে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন মিরাজ। খালেদ মাসুদ পাইলট পরবর্তী সময়ে অধিনায়ক হিসেবে জয়ের হার এত কম নেই অন্য কারো। মাঠে তার একের পর এক শিশুতোষ ভুলে ভুগছে বাংলাদেশও। গুঞ্জন আছে ড্রেসিং রুমেও নেতৃত্ব হারিয়েছেন এই অলরাউন্ডার। নিজের পারফরমেন্স সব মিলিয়ে আরও কোণঠাসা করে ফেলছে বাংলাদেশ অধিনায়ককে। উইন্ডিজ সিরিজ জয়ে দুঃসময় একটু হলেও কমবে মিরাজের, তবে কাজটা কঠিন। ভয়ঙ্কর স্পিন বান্ধব পিচেও জিততে পারছে না টিম বাংলাদেশ। তাতে 19 মাসের অপেক্ষা দীর্ঘায়িত হলো আরও। পছন্দের ফরম্যাটে একটা সিরিজ জয়ের আক্ষেপ মেটাতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই টাইগারদের সামনে। 2 ম্যাচের মাঝে একদিন বিশ্রামে কাটিয়েছে দল। টি-20 ক্রিকেটাররা করেছেন ব্যক্তিগত অনুশীলন, তবে সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন। ব্যাটিং ইউনিটে শক্তি বাড়াতে তানজিদ তামিমকে ফেরানো হতে পারে একাদশে। মিডল অর্ডারে অপশন জাকির আলী আর শামীম পাটোয়ারি, যদিও ব্যাট হাতে ধারাবাহিক নন কেউ। ওপেনিংয়ে সাইফকে বসালে ষষ্ঠ বোলিং অপশনের ভাবনাটাও থাকবে অধিনায়কের।
অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো ক্যারিবিয়ানদের মূল শক্তি আখিল হোসেন। টপ অর্ডারে বদল আনতে একমাত্র বিকল্প আমির জাঙ্গু। তবে উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম সফররতদের, বরং মিরপুরের ওই মন্থর উইকেটে শেষ ম্যাচেও কৌশলটা একই রাখতে চাইবেন সেই হোপের দল। প্রথম 2 ম্যাচের মতো শেষ ম্যাচেও উইকেট হবে ধীরগতির। স্পিনাররা দাপট দেখাবে, তবে টাইগারদের চিন্তার কারণ মিরাজ আর তানভীর। টার্নিং উইকেটেও দুজনের ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে দলকে। পরিচিত হোম অফ ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জটা এ দুজনেরও। গত বছরের মার্চের পরে কোনো ওয়ানডে সিরিজ জেতেনি বাংলাদেশ। অপেক্ষা বাড়ছে, কঠিন হচ্ছে 2027 বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণটাও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ঠিক 2 সপ্তাহ পর টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব কে দেবেন সেটা এখনও চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা সিরিজের পর নেতৃত্ব ছেড়ে দেন নাজমুল ইসলাম শান্ত। এরপর 4 মাস পার হলেও ক্রিকেট অপারেশনস খুঁজে পায়নি নতুন অধিনায়ক। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 2 ম্যাচের টেস্ট সিরিজ আগামী মাসে। সে সিরিজের জন্য গেল 7 অক্টোবর স্কোয়াড ঘোষণা করেছে আইরিশরা, যেখানে আছে 5 নতুন মুখ। বিপরীতে বাংলাদেশ দল আপাতত ব্যস্ত উইন্ডিজের বিপক্ষে সিরিজ নিয়ে। শুধু টেস্ট দলের বিবেচনায় যারা আছেন তারা এনসিএল এ অন্তত 2 রাউন্ড খেলে নিজেদের প্রস্তুত করতে পারবেন। কিন্তু বড় প্রশ্ন, আসন্ন টেস্ট সিরিজে দলের নেতৃত্ব দেবেন কে? গেল জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে হঠাৎ করেই পরিবর্তন আনা হয় ওয়ানডে নেতৃত্বে। শান্তকে সরিয়ে দিয়ে দায়িত্ব দেওয়া হয় মেহেদী মিরাজকে। যে সিদ্ধান্ত নেওয়ার আগে শান্তর সঙ্গে আলোচনা করার প্রয়োজনীয়তা বোধ করেনি বিসিবির ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্ট। কিছুটা ক্ষোভ থেকেই সেই সিরিজের পর দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন শান্ত। দেশ থেকে লঙ্কায় উড়ে গিয়ে শান্তর সঙ্গে কথা বলেন ক্রিকঅপস প্রধান, তাতেও কোনো লাভ হয়নি। বাংলাদেশ টেস্ট ক্যাপ্টেনের চেয়ারটা সেই তখন থেকে এখন পর্যন্ত খালি। মাঝে পার হয়েছে 4 মাস। টানা খেলার মধ্যে ছিল দল। ক্রিকেট বোর্ডের হর্তাকর্তারা ব্যস্ত ছিলেন নির্বাচনের নানা সমীকরণ মেলানোতে। এতেই নতুন টেস্ট অধিনায়ক নির্বাচন করার কথা যেন ভুলেই গেছে ক্রিকেট অপারেশনস। নির্বাচনের পর পূর্ণতা পেয়েছে ক্রিকেট বোর্ড। পরিচালকদের সামলাতে হচ্ছে একটি করে ডিপার্টমেন্ট। এরপরও নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা না করার কারণ কি হতে পারে? ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। হয়তো সিরিজ শুরুর 4-5 দিন আগে জানা যাবে নতুন ক্যাপ্টেনের নাম। নতুন অধিনায়কের শর্টলিস্টের ওপরের দিকেই থাকার কথা লিটন দাসের নাম। মুমিনুল হক আগেই জানিয়েছেন তিনি আবার নেতৃত্ব নিতে আগ্রহী নন। নতুন মুখ, নতুন নেতৃত্ব আসলেও সেই পুরনো ফর্মুলায় চলছে ক্রিকেট বোর্ড। বিশ্বের অন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলো থেকে দেখেও যেন শেখার কিছু নেই। কমাস আগে ইংল্যান্ড সফরে যাবার 1 মাস আগেই ভারত ঘোষণা করে নতুন অধিনায়কের নাম। শুভমান গিল সময় পেয়েছিলেন নিজের মতো পরিকল্পনা করার, কিন্তু বাংলাদেশের ক্রিকেটে এ যেন এক অলীক চাওয়া। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার বিচার কাজ শেষ হচ্ছে আজ। রায়ের তারিখ দেবেন ট্রাইব্যুনাল। সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের প্রত্যাশা প্রসিকিউশনের। এইচএসসিতে পাশের হার কম হওয়ায় উচ্চশিক্ষায় এবার ফাঁকা থাকবে প্রায় 11 লাখ আসন। শিক্ষার্থী সংকটে বাড়বে বহু প্রতিষ্ঠান। আসন পুনর্বিন্যাসের পরামর্শ শিক্ষাবিদদের। এবং বিমানবন্দর ও পোশাক কারখানায় আগুনে আন্তর্জাতিকভাবে নেতিবাচক প্রভাবের শঙ্কা। সতর্ক করে সব কারখানাকে বিজিএমএ এর চিঠি। গোয়েন্দা নজরদারি মনিটরিংয়ে ফায়ার সার্ভিস। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন অর্জিতা শেহজিন। ধন্যবাদ মেজবা। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।